আসসালামু আলাইকুম দর্শক, শুভেচ্ছা নিন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এর অনুষ্ঠানে। দর্শক, বিএনপির রাজনীতিতে পেরেক ঠুকছেন সালাউদ্দিন, এই শিরোনামটিতে আমরা একটু কথা বলবো। বিএনপির প্রায় 3 মাসের কাছাকাছি বিএনপি সরকারের মেয়াদ, এবং এই মেয়াদে আমাদের আমরা যেটা দেখছি এবং অনেকেরই বক্তব্য হচ্ছে বিএনপির বোধহয় ক্ষমতা ভালো লাগতেছে না, বিএনপি টায়ার্ড হয়ে গেছে এত অল্প সময়ে। কারণ যেভাবে মাননীয় প্রধানমন্ত্রীর যে বক্তব্য বা ওনার যেসব কার্যক্রম, তাতে মন্ত্রীদের যেসব কার্যক্রম, মন্ত্রীদের যেসব বক্তব্য, যেসব কথাবার্তা, সেগুলো আসলে বিএনপিকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করছে। জনাব সালাউদ্দিন আহমেদ স্বরাষ্ট্রমন্ত্রী, এবং ইনফ্যাক্ট তিনি ডিফ্যাক্টো প্রাইম মিনিস্টারও বলছেন তাকে অনেকেই, যে সকল কিছুতেই সালাউদ্দিনের প্রভাব, এবং সংসদের সকল মন্ত্রণালয়ের বক্তব্যই তিনি দিচ্ছেন। তিনি মানে এক ধরনের ওনার বডি ল্যাঙ্গুয়েজ সবকিছু মিলিয়ে যে বিষয়টি আমরা দেখছি আর কি, সেটি নিয়ে আমি একটু কথা বলবো, অন্যান্য প্রসঙ্গ থাকবে। তো আজকে আমার সঙ্গে বিষয়টি নিয়ে কথা বলতে আমার সঙ্গে সঙ্গী হচ্ছেন আপনাদের অত্যন্ত প্রিয় মানুষ, প্রিয় মুখ, মেজর সুমন আহমেদ। সুমন ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি, অনেকদিন পর আপনাকে পেলাম। আসসালামু আলাইকুম। অনেকদিন পরে সুমন ভাই আমরা আবার শুরু করলাম বলা চলে, আসলে সময় করতে পারি না, একটা বড় সমস্যা হয়ে গেছে আমার। তো যাই হোক, তো সুমন ভাই যেটা বলছিলাম, আমাদের কমেন্টস গুলো আমরা পরে দিই। যেটি বলছিলাম যে আমি একটা বক্তব্য দিয়ে শুরু করি। বক্তব্যটা হচ্ছে জনাব তারেক রহমান, মাননীয় প্রধানমন্ত্রী, তিনি সাম্প্রতিক সময়ে সংসদে একটি বক্তব্য দিয়েছে, অত্যন্ত প্রশংসিত হয়েছে বক্তব্য। আমরা যদি শুনি, ওটা দিয়ে শুরু করি আমরা। এই যে চেয়ারটা আপনি দেখছেন, যেই চেয়ারে আমি এখানে বসছি আপনার সামনে, মাননীয় স্পিকার, এই চেয়ারটি খুব কঠিন একটি চেয়ার। মাননীয় স্পিকার, এই চেয়ারটি দেখলে মনে হয় বসতে খুব আরাম, আসলে মাননীয় স্পিকার মোটেও আরামের না। এই চেয়ারটিতে বসলে মাননীয় স্পিকার প্রতি মুহূর্তে মনে হয় যে আগুনের তপ্ত হিট আসছে। মাননীয় স্পিকার, আসার কিছু নেই, আমি যা ফিল করি আমি আপনাদেরকে তাই বলছি। মাননীয় স্পিকার, এই চেয়ারের থেকে উঠে দাঁড়িয়ে আপনার সামনে বক্তব্যে আমি হয়তো অনেক পপুলার কথা বলতে পারতাম, যেটাতে আরো অনেক বেশি তালি হতো মাননীয় স্পিকার। কিন্তু এই চেয়ার আমাকে বলে যে আমি সবসময় পপুলার কথা বলতে পারি না, আমাকে সেটাই বলতে হবে। মানে মাননীয় প্রধানমন্ত্রী যে বক্তব্যটা দিচ্ছেন, সংসদে যারা আছেন তারা এই বক্তব্যটা আসলে অনুধাবনই করতে পারতেছেন না, বিষয়টা তাদের কাছে ফান মনে হচ্ছে। কিন্তু প্রধানমন্ত্রী বলছেন যে এটা হাসির কোনো বিষয় না। এই যে উত্তপ্ত চেয়ার এবং যে প্রসঙ্গগুলো তিনি বলছেন, সেই জায়গাটায় ধরেন এই পর্যন্ত ধরেন প্রায় 3 মাসের সময় আমি তারেক রহমান সাহেবের ব্যাপারে আমার অবজারভেশন খুব ক্লিয়ার, তিনি চেষ্টা করছেন তার আন্তরিকতার জায়গাটায় কোনো সমস্যা নাই। কিন্তু এই সংসদে যখন সালাউদ্দিন সাহেবের একটা বক্তব্য যদি আমি শুনাই আপনাকে, কিন্তু মাননীয় স্পিকার, আমাদের একটা তাগাদা ছিল যে এরা সংস্কারের বাহানায় যদি নির্বাচনটা না হতে দেয়, সেজন্য আমরা সবকিছুতে আপোষ করে জুলাই জাতীয় সনদ স্বাক্ষর করেছি, আমরা একত্রিত হয়েছি, সমঝোতা হয়েছে, এবং নির্বাচনের সাথে আমরা এই যে ধরেন বিশ্বাসঘাতকতা, এই যে ধরেন এই যে বাটপারি, একদম সহজ বাংলা কথা হচ্ছে এটাকে বলা হচ্ছে বাটপারি। তো এই কথাটা আপনি যেভাবে বলছেন, এটা বিএনপির রাজনৈতিকভাবে বিএনপিকে কতটুকু ক্ষতিগ্রস্ত করছে। এবং আপনি যদি দেখেন, এই কথার পরে সবাই বিএনপির সকল সংসদ সদস্য টেবিল চাপে এটা অভিনন্দন জানায়। তো এরা কি আসলে রাজনীতি বুঝতে পারছে? এই যে কথাটা যে বলছে যে আমরা নির্বাচনের জন্য সব হ্যাঁ হ্যাঁ করে ইয়েস করে আমরা চলে আসছি, আবার ওদিকে প্রধানমন্ত্রী কিন্তু বিভিন্ন সময় তার বক্তব্য বলেছেন যে জুলাই সনদ বা বিএনপি যা স্বাক্ষর করেছে সকল কিছুই অক্ষরে অক্ষরে পালন করা হবে, কোনো কিছুর ব্যত্যয় ঘটবে না। তো এই যে একটা কনফিউশন তৈরি করা, এই যে একটা বিতর্কিত পরিস্থিতি তৈরি করা বা এই জাতীয় বক্তব্য, আপনি কি মনে করেন সালাউদ্দিন সাহেব বিএনপির রাজনীতিতে পেরেক ঠুকছেন? আপনি কি মনে করেন? প্রথমে একটু একটা জিনিস ক্লিয়ার করে নিই ভাই, আমার বলবার সুবিধার জন্য। একটা হচ্ছে মাননীয়, মহামান্য বা এই ধরনের যে জিনিসগুলো আছে, এগুলোর ক্ষেত্রে কিন্তু ধরেন ব্রিটিশ কাস্টম, গ্লোবালি অ্যাকসেপ্টেড কাস্টম, বাংলাদেশে যেটা রীতিনীতি আমাদের, সেটা কিন্তু মোটামুটি আমার পড়াশোনা করা আছে। সুতরাং আমি যদি আমার কথার মাঝখানে কখনো মাননীয়, মহামান্য না বলি, প্লিজ এখানে আপনার অন্য কারো মাইন্ড খাওয়ার কিছু নয়। বিকজ জিনিসটা হচ্ছে, আমি যখন ধরেন গ্লোবালি অ্যাকসেপ্টেড হচ্ছে কিন্তু মিলিটারি জেনারেলস বা মিলিটারি যে কোনো অফিসারকে আপনি তার র্যাঙ্ক ধরে বলবেন, এবং হচ্ছে আপনি নাইস, যারা নাইস ছিল তাদেরকে আপনি বলবেন, এবং শুধুমাত্র যখন তার সাথে আপনি কথা বলবেন তখন আপনি তাকে মাননীয় বা স্যার সেটা বলতে পারেন সরাসরি। বাট আপনি তৃতীয় পক্ষ হিসেবে তাকে রেফার করতেছেন, শুধুমাত্র তার ডেজিগনেশন বা টাইটেল বলবেন, জেনারেল ওয়াকার।
প্রধানমন্ত্রী তারেক রহমান। আমি কিন্তু এই লাইনে এতটুকু শেখা, সুতরাং ওইখানে একটু আমাকে ধরেন না, আমাকে আদালতের আমি মধ্যে। এখানে কেউ কেউ ধরলো কিছু যায় আসে না ভাই, আপনি আপনার কথা বলেন। কেউ কে ধরলো কে কি বলে কি যায় আসে? এখন জনাব তারেক রহমানের যেটা বলেন এটাতে আমার অ্যাকচুয়ালি কিছু না, আপনি একদম রাইটলি বলছেন। সালাউদ্দিন সাহেবের সেটাও প্রথম কথা, ওনারা কিন্তু বিএনপি একটা সরকারের দায়িত্ব নিয়ে সরকার চালানোর জন্য আসছে, এবং সেখানে কিন্তু আমার আপনার পছন্দের লোকদের দ্বারা বসাবে, আমার আপনার পছন্দের মতন কথা বলবে, অথবা তারা শুধুমাত্র আমাদের কথা শুনে চলবে, এটা আমরাও আশা করি না, তারা করবে না সেটা জানি। এবং সেখানে তাদেরকে প্রধানমন্ত্রী তারেক রহমান যে জিনিসটা বলছেন সেটা হচ্ছে যে তাদেরকে কিছু অপ্রিয় কাজও করতে হয়, সবসময় প্রিয় কাজও করা যায় না। বাট আওয়ামী লীগও তো ক্ষমতায় টিকেছিল, যে কোনো সরকার ছিল। বিএনপি তো প্রথমবারের মতো বাংলাদেশ একটা সরকার না, তারা ক্ষমতায় আসছে, তারা প্রিয় অপ্রিয়, পপুলার আনপপুলার সব কাজ করছে। বাট আনপপুলার কাজগুলা করবার সময় ভাই তারা ঢাকঢোল পিটাই, ওয়াজ করার ওয়াজ মাহফিলে যেভাবে আমরা কথা বলি, জনাব সালাউদ্দিনের এই যে আপনি সংসদে যেই ওনার অংশটুকু দেখালেন ওয়াজের সময়, আমি ছোটবেলায় আমি দেখছি আমি হুজুররা এইভাবে শরীর দুলাই নাটক করে কথা বলতেন, সেই কারণে অ্যাকচুয়ালি লোকে প্রচন্ড আহত হয়েছে। যে অ্যাকচুয়ালি এই কথাটা কাজে আমি জানি, কিন্তু বিএনপির নেতৃত্ব, জামাতের নেতৃত্ব, তাদের সাথে আমাদের যতটুকু কথা আমরা জানি, জুলাই সনদটা ইনশাল্লাহ কোনো না কোনো ভাবে বাস্তবায়ন হবে। সেখানে কিছু জায়গায় গ্যাপ আছে, সেটা তারা কভার করে নিয়ে আসতেছেন। বাট আমি ঢাকঢোল পিটায় জিনিসটা এইভাবে বলবো, লোকে আমাদেরকেই যে আপনি বললেন, লোকে আমাদেরকে মনে করবে আমরা মুনাফিকদের, বিএনপি মুনাফিকদের ফের মতন ব্যবহার করতেছে, বিএনপি দেশের সাথে গাদ্দারি করতেছে, জুলাইয়ের সাথে গাদ্দারি করতেছে। তাই এই জিনিসটা এইভাবে পাবলিকলি আমি কেন আনবো? আমি যদি পলিটিশিয়ান, ওনারা তো সবাই, আমরা তো শিখাইতে যাচ্ছি না সংসদে যারা আছেন বা যারা রাজনীতি করেন, ওনারা রাজনীতি করেন বলে টেকনিক্যালি ওনারা সংসদে গেছেন, ওনারা আমাদের থেকে জিনিসগুলো ভালো বুঝেন, কোন সময় কোন কথাটা কিভাবে বলা যায়, কোন কথাটা বলা উচিত, আর কোন কথাটা যদি আমার অন্য কোনো চিন্তাও না থাকে, আমি আমার দলকে বা সরকারকে ডুবানোর জন্য এমন ভাবে বলবো না, বা এই কথাটা বলবো না যেটা লোকের মনে আমাদের দলকে একটা গাদ্দারের দল হিসেবে পরিচয় করে, বাট উইচ বিএনপি ইজ নট। আপনি যদি বিএনপির নীতি নির্ধারক প্রধানমন্ত্রী তারেক রহমান থেকে শুরু করে সবার কথা যদি শুনেন, গত 2 মাসে তারা কিন্তু কেউ কখনো বলেন নাই যে তারা জুলাই বাস্তবায়ন করবেন না, বা তারা ধাপ্পাবাজি করে মুখে একটা জিনিস বলে কোনো মতে সরকার ক্ষমতায় আসবার জন্য তারা তখন এগ্রি করছিলেন, এখন এগ্রি করবেন না। এই জিনিসটা জনাব সালাউদ্দিন 3 বারের মধ্যে বলে ফেলছেন এই 3 মাসেও কম সময়, একই কথা। এই জিনিসগুলা উনি যে ম্যাচুরিটি নিয়ে আসছেন তাতে ওনার কাছ থেকে আমরা আশা করি না। আমি একটু ব্যক্তিগত অভিজ্ঞতার কথা বলি ভাই, যদি উনি দেখেন, স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ এমপি, উনি কিন্তু আমাদের সংসদে যে 300 জন সাংসদ আছে তাদের মধ্যে আমি ওনাকে সব থেকে কোয়ালিফাইড মনে করি। কিভাবে মনে করি? দেখেন, উনি কিন্তু ছাত্র দলের রাজনীতি করছেন, ছাত্র রাজনীতি উনি বুঝেন। উনি কিন্তু এরশাদের সময় পিটানি খাইছেন, এবং উনি, এটা আমি ঠাট্টা করার জন্য বলতেছি না, ওনাকে কিন্তু কে বা কাহারা কিন্তু বস্তায় ভরে টিএসসির মোড়ে পিটাই রেখে দিছিল। উনি এই পরিমাণে নির্যাতিত। আজকে আমরা নাহিদের খেতলানো পায়ের ছবি যখন দেখি, উনি কিন্তু সেই অবস্থার মধ্যে থেকে আসছেন। সুতরাং উনি বুঝেন ছাত্র রাজনীতির কষ্টটা কি। নাহিদকে অন্য ছাত্রদের নিয়ে ট্রল করা ওনার সাজে না। দেন উনি বেগম জিয়ার এপিএস ছিলেন বেশ অনেকটা বড় সময় ধরে, এবং যখন এই নীতি নির্ধারণের জায়গাগুলোতে হাঁটতেছে বিএনপি, সেগুলি, সুতরাং বেগম জিয়ার রাজনীতি কি ছিল সেটা বিএনপির আর যে কারো কাছ থেকে উনি কিন্তু সব থেকে কাছে থেকে দেখছেন এবং বুঝবার কথা। উনি বিএনপির সাংসদ ছিলেন, মন্ত্রী ছিলেন, এবং সব থেকে বড় কথা উনি ব্যুরোক্রেসি থেকে আসছেন। উনি একই সাথে কিন্তু আইন বিষয়ে পড়াশোনা করছেন। তো এত ভার্সাটাইল যার একটা অভিজ্ঞতা আছে, তার মুখ থেকে আমরা এমন বাচ্চাদের মতন কথা অথবা এমন কোনো কথা শুনবো কেন? বরঞ্চ তিনি এনসিপি কে, তিনি জামাতকে বলবেন ঠিক আছে, আমি জানি আপনাদের জিনিসগুলো, আসেন, আর কোনো কিছু দরকার নেই, একটা বিকালে চা খাইতে বসে জিনিসগুলা সমাধান করে তারপর আমরা আমাদের প্রধানমন্ত্রীর সাথে জিনিসটা আলাপ করে জিনিসটা আমরা একটা জায়গায় পার্টি লাইনে আমরা জিনিসগুলো সলভ করে দেবো। এভাবেই সমাধান হয়ে যাওয়ার কথা, তার বাদে অন্য কিছু হওয়ার কথা না। অন্য কেউ করতো, ঠিক আছে। আমি একটু ইন্টারফেয়ার করি আপনার সাথে, যে ওনার রাজনৈতিক অভিজ্ঞতা থাকতে পারে, ছাত্রদল করতে পারেন, ওনার রাজনৈতিক ম্যাচুরিটির জায়গাটা আমি খুব বেশি আস্থা পাচ্ছি না। রাজনৈতিকভাবে যে ম্যাচুরিটির পরিচয় তিনি দিচ্ছেন তার বিভিন্ন বক্তব্যে, এবং ধরেন আমার কাছে তাকে অনেক রাজনৈতিক নেতার চেয়ে অনেক বেশি আমলা মনে হয়। মানে আপনি তো জানেন যে আমাদের দেশে বিশেষ করে আমলাদেরকে যেভাবে প্রশিক্ষণ দেওয়া হয়, তাদেরকে বলা হয় যে ইউ আর দ্য সুপ্রিম, ইউ আর দ্য বস, তোমরাই দেশ চালাবা, তোমরাই সব। তো ওনার মধ্যে ওই ভাবটা এখনো রয়ে গেছে, রাজনৈতিক একটা শূন্যতা। অর্থাৎ রাজনৈতিক ভাবে গত 3 মাসে যা আমরা আশা করছিলাম আর কি, হাসিনা পরবর্তী
জুলাই পরবর্তী এই সময়টায় পলিটিক্যাল ইম্যাচুরিটি তারা দেখাচ্ছেন, এবং সেই জায়গাটা নিয়েই হচ্ছে আমাদের আপত্তি। এবং এটাকে ব্যক্তি সালাউদ্দিন ক্ষতিগ্রস্ত কি হলেন, তিনি কি করবেন না করবেন কিছু যায় আসে না, কিন্তু উনি ওভারঅল একটা দলের ব্যাপারে জনগণের মনের মধ্যে একটা অনাস্থা তৈরি করছেন। মানে জনগণ বিএনপিকে দেখছে, একটা বিএনপি বিশ্বাসঘাতকতা করছে, বিএনপি তার সুবিধার জন্য হ্যাঁ করছে, বিএনপি এখন জুলাইয়ের বিপক্ষে অবস্থান নিয়েছে। এইটা হচ্ছে গিয়ে মূল কনসার্নের জায়গা। সালাউদ্দিন সাহেব স্বরাষ্ট্রমন্ত্রী আজকে আছেন, কালকে নাও থাকতে পারেন। উনি রাজনীতি আজকে করতেছেন, নাও করতে পারেন। অতীতে আমরা অনেক বড় বড় পলিটিক্যাল ঘুঘু দেখছি, এখন তাদের অস্তিত্বই নেই। সো ওইটাতে কোনো কিছু যায় আসে না। আমার কথা হচ্ছে যে এই যে উনি যে মানে একটা দলকে ক্ষতিগ্রস্ত করছেন, আমাদের তো হাতে গোনা কয়েকটা দল, তাই না? সেই জায়গাটা নিয়ে হচ্ছে আমার আপত্তি আর কি। তো ওনার অভিজ্ঞতা রিফ্লেকশন ওনার কাজের মধ্যে আসছে না, যেটা আমি বলতে চাই। আমি অনেক ভাই এই জায়গায় বলি, ধরেন ওনাকে নিয়ে আপনাকে আজকে একটা শো কেন করতে হলো, ওনার নামটা হেডিং এ ব্যবহার করে, এক নাম্বার। দুই নম্বর, আপনি আপনার কথার মাঝখানে বলছেন যে উনি মূলত বিএনপির বা সরকারের মধ্যে সব থেকে ইনফ্লুয়েন্সিয়াল, এটা এবং পাবলিক পারসেপশন এইটা আছে। এখন আমরা তো বেগম জিয়ার কাছে থেকে কাজ করেছি, আমাদের ছবিটা চেহারাটি কি কেউ দেখতে পাচ্ছে? আমরা তো নিশ্চিত করছি যে যতটুকু আমার দায়িত্ব সেইটুকু আমি আশপাশ থেকে করে যাব, যাতে একটা সরকার সেখানে বা সরকার প্রধান কোনো সমস্যায় না পড়েন। লোকে আমার ফটোটা দেখবে, লোকে বলবে ও আচ্ছা তুমি এটা করছো, ভেরি গুড ভেরি গুড, ও তুমি তাহলে সবকিছু চালাও। নো, আমি সিনের পিছনে থাকি। আমি যদি সত্যিকারের একজন ত্যাগী নেতা হই, সত্যিকারের একজন চালক হই, আপনি বাসে যখন যান, বাসের চালকরা দেখেন না বাইরে থেকে, বাট বাস যে চালাইতেছে সেই কারণেই চলতেছে। কিন্তু সুতরাং জনাব সালাউদ্দিনের কাছ থেকে আমি আশা করবো এমন ধরনের ভাব নিয়েন না প্লিজ, বা এমন কথা বললেন না যাতে একদিক থেকে লোকে মনে করে বিএনপি বোধহয় আসলে আপনি জানান সেখানে প্রধানমন্ত্রী তারেক রহমান বা অন্য সিনিয়র নীতি নির্ধারকদের কোনো ভূমিকা নাই। তেমনি ভাবে যদি আপনি সেই ট্যাগই লাগাতে চান, সেই ট্যাগ লাগে কেন? আপনি বিএনপিকে, যেটা বাংলাদেশের একটা স্বাধীনতার ভাব এবং বাংলাদেশের জাতীয়তাবাদকে ধরে রাখার একটা দল, সেটাকে আপনি পচান না। তো এইটার সাথে যদি আমি জানি এটা শুধু জনাব সালাউদ্দিন আহমেদ ওনার জন্য না, আমি ওভারঅল বিএনপির ব্যাপারে একটু যদি বলি যে সমস্যাটা কোন জায়গায় হতেছে। ধরেন তারা সরকারে আসছে, তাদেরকে ভালো মন্দ একটা কথা বারবার আসতেছে, আইন সিদ্ধ, সাংবিধানিক, এত শুনতে শুনতে ভাই আমার কানের পোকা দুই দিক থেকে বাইরে হতেছে। এখন আইন, আপনার সেই পল্টুর যোগের কথা মনে আছে ভাই? ওই যে টিচার ফেল করাইছে, তারপর বলছে 3টা প্রশ্নের উত্তর কোনটা আইনগত কিন্তু ঠিক না, কোনটা আইনগত না কিন্তু ঠিক, কোনটা আইনগত না ঠিক না, মনে আছে? মানে ফেল করাইছিল টিচার বল্টুকে ফেল করাইছে, বল্টু বলছে 3টা প্রশ্নের উত্তর দেন, আইনগত কিন্তু আসলে ঠিক না, আইনগত ভাবে ঠিক না কিন্তু আসলে ঠিক, আর কোনটা আইনগত ঠিক না। তো টিচার পারে নাই, তো পরে পল্টু টিচার তারে পাশ করাই দিচ্ছে পল্টু, যেহেতু উত্তর দিতে পারে নাই। তো সালাউদ্দিন সাহেব আমি সেই ক্ষেত্রে ওইখানে উত্তরটা আমি এখন দিতেছি না, তো উত্তরটা কি ছিল? আইনগত মানে শিক্ষক হচ্ছে 60 বছর, তার ওয়াইফ হচ্ছে 21 বছর, আইনগত ভাবে সিদ্ধ, আর সেটা উচিত না। আবার পল্টু সেই শিক্ষকের ওয়াইফের সাথে প্রেম করে, সেটা আইনগত ভাবে ঠিক না, বাট মজা আছে। আবার আইনগত ভাবে ঠিক না, সেটা খারাপও। সেই পল্টুরে যে তার ওয়াইফের সাথে 21 বছরের স্ত্রীর সাথে প্রেম করতেছে, তারে কোনো কারণ ছাড়া বেআইনি ভাবে শিক্ষক পাশ করাই দিল ফেল করার পরে। সুতরাং এই জিনিসের লাইটে আমি বলবো বাংলাদেশের পার্সপেক্টিভে আইনগত কি? শেখ মুজিবের ছবি টাঙাইতে হবে দেয়ালের পিছনে, কোনো অসুবিধা নাই। আপনি আপনার পরিবারের সবাইকে, আপনি ফ্যামিলি ধরে, স্ত্রী কোটায়, স্বামী কোটায়, ছেলে কোটায়, মেয়ে কোটায়, বন্ধু কোথায়, আমার ভবনের পিয়নের কোটায়, আপনি সবাই মন্ত্রী বানায় দেন, সবাইকে বিভিন্ন জায়গায় বসায় দেন, সাংবিধানিক ভাবে ঠিক আছে, বা সেটা উচিত না। আপনি দলীয়করণ করেন, পরিবারতন্ত্র কায়েম করেন, সংবিধান মানা করে নাই, বা সেটা ঠিক না, বুঝতে হবে। তেমনি ভাবে আইনগত ভাবে যেটা ঠিক না, বাট মানে এখনো আপনি জায়েজ করতে পারতেছেন না, বাট আসলে ঠিক। আপনি পাবলিক কি চায়? পাবলিকের ডিমান্ড হচ্ছে হাসিনা এবং ফ্যাসিবাদের সাথে যারা আছে সবাইরে সোহরাওয়ার্দী উদ্যানের মাঠে নিয়ে আসা হোক, পাবলিক বিচার করবে। এটা আইনগতভাবে সিদ্ধ না, বাট পাবলিক কিন্তু সেটা চায়। তেমনি ভাবে ধরেন কিছু আছে, এই যে আমাদের জঙ্গি ট্যাগ দিয়ে মেজর সৈয়দ জিয়াউল হক, তাকে আপনি একবারে মামলা দিয়ে ফাঁসি বা অন্যান্য শাস্তি দিয়ে রাখছেন, আইনগতভাবে সেটা দিয়ে রাখছেন, বাট পাবলিক জানে আসল ঘটনা কি। সেক্ষেত্রে কিন্তু পাবলিক চায় তার উল্টা, তার মুক্তি, তার বিরুদ্ধে সব মামলা তুলে নেওয়া। আর কোনটা ঠিক না আইনগতভাবে এবং পাবলিকও চায় না, বা নীতিগতভাবে যেই কাজগুলো অ্যাকচুয়ালি সালাউদ্দিন সাহেব এবং তার সাথে কিছু লোক করতেছেন। এক নম্বর হচ্ছে আপনারা জুলাইকে সরাসরি সামনাসামনি অস্বীকার করতেছেন, আপনারা গণভোটকে অস্বীকার করতেছেন, আপনারা দুর্নীতির দায়ে এস আলম এবং যারা সবাই অভিযুক্ত তাদেরকে আপনারা বাংলাদেশে রিএন্ট্রি দিতেছেন, আপনারা গুম খুন কমিশন এবং
বিচার বিভাগ পৃথকীকরণের যে ধারাগুলা ছিল সেগুলোকে আপনারা বাদ আমি দিয়ে দিচ্ছেন। আমি আমি এগুলোতে আসছি এবং ধরেন যে আপনি সালাউদ্দিনের পুনর্বাসন বলেন বা যাই বলেন, এই সকল কিছুর পেছনে কিন্তু সালাউদ্দিন সাহেবের নামই ঘুরে ঘুরে আসছে। এবং এই সংসদে আমি দেখলাম যে আইন মন্ত্রণালয় নিয়েও বিবৃতি দেয় সালাউদ্দিন সাহেব, ওই অন্য মন্ত্রণালয় বাণিজ্য নিয়েও কথা বলে, সবকিছু নিয়ে সালাউদ্দিন সাহেব। তো আমি ধরে নিলাম যে নতুন সংসদ, অনেকে হয়তো বুঝতে পারছেন না, পরবর্তী সংসদটা দেখে আসলে বোঝা যাবে। এবং ধরেন যে ভেরি আনফর্চুনেটলি গত প্রায় 3 মাসে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সংক্রান্ত পুলিশের সংস্কার, বা ধরেন হাসিনা যেটা বলে যে পুলিশ হত্যা, বা ধরেন পুলিশ কিন্তু আগের ক্যারেক্টারই আছে, পুলিশের মধ্যে কোনো পরিবর্তন নাই, এবং এটা নিয়ে কিন্তু আবার সালাউদ্দিন সাহেবের কোনো বক্তব্য নাই। তো আমি আরেকটা প্রসঙ্গে একটু যেতে চাই, ধরেন যেটা আমি প্রথমে বলছিলাম যে তারেক রহমান সাহেব এর যেসব আচরণ বা যেসব বিষয় আমরা দেখছি খুবই পজিটিভ, কিন্তু এর মধ্যে ধরেন বিসিবিতে সালাউদ্দিনের সাহেবের ছেলে বিসিবির বোর্ডে ঢুকে যায়, বিএনপি নেতাদের ছেলেরা সবই তো বিএনপির মানে বংশধরেরা যা বিসিবিতে যায় ঢুকছে, এটা কি তারেক রহমান সাহেব জানেন কিনা? জানলে এটা তো উনি কিভাবে মেনে নিচ্ছেন, সেটা একটা আমার প্রশ্ন থাকছে। পাশাপাশি ধরেন ওনার যে হিউম্যানিটি বা উনি যে বিনয় প্রদর্শন করছেন প্রধানমন্ত্রী, আমি ধরেন এই মন্ত্রীর কথা শুনেন। আপনি তো সরকারের বিরুদ্ধে সাধু ভাই চিনলে কি হবে? চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ 36টা প্রবলেমটা হচ্ছে আপনাকে নিয়ে, মিডিয়াতে আপনার কোনো বক্তব্য নাই, আপনি বারবার ধরেন একটা চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের জায়গাটায় যে বলতেছে যে আপনি তো সরকারের বিপক্ষের লোক, আপনি সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছেন, তো এগুলো পাবলিকলি আপনি যদি বলেন, এটা তো আপনার হিউমিলিটি প্রদর্শন হচ্ছে না। মানে আপনি নিয়ন্ত্রণের জায়গাটা আপনি ধমক দিচ্ছেন, আপনার অ্যাটিটিউড এটা তো ধরেন এটা সাপোর্ট করছে না। তবে আপনি প্রথম দিকে যেটা বলছিলেন যে ধরেন এই যে আমরা বেশ আগেও সতর্ক করেছি, আমরা বারবার বলেছি যে তৈলমর্দনের যে সংস্কৃতি বাংলাদেশে, যে মানে খুশি করার যে সংস্কৃতি, তারেক রহমান গতকালও বলেছেন যে আমাকে মহামান্য কেউ বলবেন না, তিনি এর আগে বলেছেন যে আমাকে মাননীয় বলবেন না, আমাকে এখন কিন্তু ধরেন ওই যে স্বভাব খাসলত তো যাচ্ছে না। ধরেন যে স্বাস্থ্যমন্ত্রীর একটা বক্তব্য শুনেন, তারেক রহমান বলার পরে বর্তমান বিশ্বের সবচাইতে সুযোগ্য রাজনৈতিক সংগঠক গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সম্মানিত চেয়ারম্যান জনাব তারেক রহমান। একটা তালি দেন তারেক রহমান বলার পরে। আপনি বুঝতেছেন পরিস্থিতি, আপনি হাসতেছেন, আমি হাসতে পারতেছেন, মানে সে ইনস্পায়ার করতেছে। লজ্জাহীন হইলে পরে লোকজন এইভাবে করতে পারে। ভাই দেখেন, এই যে জিনিসটা বললেন যে নিয়োগ এত এই ধরনের নিয়োগ হয়ে গেছে, সেটা নিয়ে আমি আসলে কথা বলবো না। আমি শুধু একটা জিনিস বলি, এটা তো স্বাভাবিক ভাই, তারা সরকারে আসছে, তারা তাদের পছন্দের লোক বসাবে। সেখানে আপনার চেহারা যত ভালোই হোক, ইলিয়াসের চেহারা যতই ভালো হোক, পিনাকিটা যতই ম্যাচোম্যান হোক, তাকে বসাবে না, তারা তাদের লোককে বসাবে। আপনি রেফারেন্স দিয়েন না, আমি রেফারেন্স দিলে অনেকে মনে করবেন আমরা কিছু চাই এদের কাছে। না, চাই না ভাই, আপনার কাছে অফার আসছিল, আপনি সেই অফার সরাই দিচ্ছেন না? আপনার কাছে অফার আসছিল, আপনি সেই অফারটা সরাই দিচ্ছেন, আমি জানি। সুতরাং ভাই, আমি আমার পয়েন্টটাতে যেটা বলি, আই উইথড্র মাই থিং, এখানে কারো চার জন্য না, আমি যে জিনিসটা বলতেছি, দেখেন তারা তাদের পছন্দের লোককে বসাবে, এটা স্বাভাবিক, প্রতি সরকার বসায়। এখন সমস্যাটা কি? সেই জায়গায় আপনি যদি তামিম ইকবালের মতন, আমি সরাসরি তাকে গাদ্দার বলবো, এখানে আমাদের একজন ক্রীড়ামন্ত্রীকে বসাইছেন যিনি তেলের ভিতরে চুবে থাকেন, এবং এই ধরনের বিভিন্ন আমাদের আর্থিক প্রতিষ্ঠান বা বিভিন্ন জায়গায় বসাইছেন একদম মানে স্ত্রী পুত্র কন্যা স্বামী সেই ক্যাটাগরিতে। এখানে কিন্তু দুইটা আপনি বলবেন যে না, আমি একজনের সাথে কথা বলতেছিলাম, উনি বিএনপি শীর্ষ নেতৃত্ব, বললেন যে ভাই সবাই বসাইছে, আপনারা তো সমস্যা কোথায়? বললাম না, আমার সমস্যা নাই, সমস্যা আপনাদের, আমি তো এখানে আছি। সমস্যা দুইটা হবে। এক নম্বর হলো, আপনি যখন অযোগ্য লোকদের সেই জায়গাগুলোতে বসাবেন, তখন তো কাজ হবে না। আপনি আসনটা সিকিউর করতেছেন, পাওয়ার সিকিউর করতেছেন, বাট যেই কাজের জন্য বসেছেন সেই কাজে তো তারা কেউ যোগ্য না, তারা শুধু এই জিব্বা দিয়ে চাটতে পারবে অথবা তেল ঢালতে পারবে। তেলের তো আবার ক্রাইসিস, 2 দিন পরে তেলও পাওয়া যাবে না, কোথা থেকে তেল পাবে? এর থেকেও বড় যে বিপদটা, দেখেন বিদেশে অথবা আমাদের বন্ধু রাষ্ট্র যারা আছে, যারা আমাদের সাথে বিনিয়োগ এবং অন্যান্য জায়গায় সহযোগিতা করতে চায়, তাদের কাছে মেসেজটা কি যায়? IMF এর জন্য এখানে খসরু ভাই আসছিলেন কিছুদিন আগে ওয়াশিংটনে, উনি কি পারছেন IMF এর যেই লোনটা, ঋণটা স্যাংশন হওয়া আছে সেটাকে রিলিজ করে নিয়ে যেতে? ওনাকে তো লোন স্যাংশনের জন্য কষ্ট করতে হয় নাই, ওনার কাজ ছিল শুধু সেটা রিলিজ করা। পারছেন? কেন পারেন না? একটাই কারণ, আমাদের সাথে যে দাতা গোষ্ঠী এবং যে সহযোগী দেশগুলো আছে, তারা মনে করে আমরা সঠিক জায়গায় সঠিক লোককে বসাচ্ছি না,
বাংলাদেশ সরকার, এবং একই সাথে শুধু তাই না, বেঠিক লোকদেরকে যারা আবার দুর্নীতি সেই দরজাগুলোকে ওয়াইড ওপেন করে দিবে, তাদেরকে সেই জায়গায় বসাচ্ছি। এখন তারা কোন ভাষায় দিবে? দিন শেষে তাদেরকে তো টাকা কিছু না কিছু আদায় করতে হবে, তারা তো আমাদের ভালোবেসে টাকা দেয় না, এটা তাদের ব্যবসা। তো আপনি এখন এই সব জায়গায় এইসব লোকে বসাইলেন, মনে করলেন যে না, সিংহাসনগুলো সব দখল করা হইতেছে, সব দল করছে, আমার কোথায় দোষ কি? ভাই, তারা এক নাম্বার কাজটা করতে পারছে, দুই নাম্বার হচ্ছে বাইরে দেশ বলতেছে না। যখন এই ধরনের নিয়োগ হইতেছে সব জায়গায়, তার মানে তোমরা ভবিষ্যৎটা সিকিউর করতেছো না, বাংলাদেশের জন্য একটা খারাপ ভবিষ্যৎ তোমরা আনতেছো। এইখানে আমার হচ্ছে সমস্যা, এই জায়গাটা খেয়াল রাখতে হবে। না, এবং আপনি যদি দেখেন যে গত 3 মাসে আপনি যদি দেখেন যে আমি যেটা বলছিলাম যে চট্টগ্রামে ধরেন, চট্টগ্রাম বৃষ্টি হলে পানিতে ডুবে যায়। ধরেন আমি এটা ধরেন ওই একটা বাটপার এমপি ছিল মঞ্জুর নামে এক বাটপার ছিল, বিএনপি থেকে নমিনেশন নিয়ে পরে আওয়ামী লীগ হয়েছে। ওই ইলেকশনটা আমি কভার করতে চিটাগাং গেছিলাম, এবং নির্বাচনের আগের দিনে যে বৃষ্টি, ওই বৃষ্টিতে আসলে মহিউদ্দিন আহমেদ আওয়ামী লীগের মহিউদ্দিন সাহেবের ভোট শেষ হয়ে গেছে, কারণ গলা পর্যন্ত পানি, এবং সেই ধারা চলতেছে। ধরেন গত 15-20 বছর ধরে একই অবস্থা, সরকার আসে সরকার যায়। এবং ধরেন যে চিটাগাং এর যে ডক্টর ইউনূসের যে সরকার, এত মাজা ভাঙা সরকার, আরে বেটা তুই চিটাগাং এর জলাবদ্ধতার উপর কাজ করলেও তো একটা কাজ হইতো, সেটাও করে নাই। এখন ধরেন চিটাগাং পানিতে ভাসতেছে, মন্ত্রী বলবে যে না, কোথাও তো পানি নাই, এগুলো মিডিয়ার প্রচার। মেয়র বলবে এক কথা, মন্ত্রী বলবে এক কথা, যা তুমি সিডিএর চেয়ারম্যানের ধমকাবা, বলবে যে তুমি সরকারের বিরুদ্ধে কাজ করতেছো। সিডিএর চেয়ারম্যানও চোর, সবই চোর। তো মানে ভাই, আমি কাউকে চোর বা অন্যান্য কিছু বলবো না। না, আপনি এই চুরির জবাবদিহি চাইছেন, আপনি চান নাই তো। আব্দুল সালাম নামে এক চোর ছিল দীর্ঘদিন হাসিনার মানে দলের, লুটে পুটে খেয়ে গেছে। তো এখন যে মেয়র আছে বিএনপির, সেই মেয়র তো 18 মাসের আগে নিয়োগ পাওয়া, মানে ইউনূসের মানে দায়িত্ব নেওয়ার পরপরই কোর্টের আদেশে তিনি মেয়র হয়েছেন। তো তার ভূমিকা কি, সিডিএর ভূমিকা কি, এগুলো নিয়ে কিছু বলছেন না। আমি যেটা বলছি যে আপনি সত্যটাকে আড়াল করার চেষ্টা করছেন সেই পুরাতন স্টাইলে। না, সব ঠিক আছে। জ্বালানি তেলের জন্য ভাই, জ্বালানি তেলের জন্য সারাদিন ধরে মানুষ বসে থেকে 10 ঘন্টা বসে থাকতেছে 2 লিটার তেলের জন্য। কিছুদিন আগেও, এই 1 সপ্তাহ আগে, জ্বালানি মন্ত্রী বলতেছে তেলের উপরে দেশ ভাসতেছে, তেলের কোনো সংকট নাই, অতীতে যে কোনো সময় তেলের রিজার্ভ আছে। তো আপনি কেন এই কথাগুলো বলবেন? আপনি বাংলাদেশের মানুষ কিন্তু খুব কনসিডার্ড। আপনি যদি বলেন যে ভাই আমাদের এই বৈশ্বিক পরিস্থিতি, আমাদের তেল কম, আমাদের তেল নাই, যার জন্য আমরা বিদ্যুৎ সাপ্লাই তৈরি করতে পারছি না, আমাদের একটু সময় দেন, আমাদেরকে একটু সাপোর্ট করেন, ওটা না করে আপনি যদি উল্টা কথা বলেন যে আমাদের, এইখানে এটা একটা খুব মানে ইম্পর্টেন্ট জিনিস বলছেন। এখানে আমি একটু বলি। এক নাম্বার, প্রথমে চিরকমের জিনিসটা আসি। এই যে তা বললেন যে এক এক লোক দায় এড়ানোর জন্য মিথ্যা কথা বলে যাচ্ছে, তার বিপরীতে প্রধানমন্ত্রী তারেক রহমান কিন্তু সংসদে খুব স্পষ্ট ভাবে উনি বলেছেন, উনি এইটার জন্য দায় স্বীকার, দুঃখ প্রকাশ করছেন। দ্যাট ইজ দ্য ল্যাঙ্গুয়েজ। যদি এটা হয়ে থাকে, আমি সেটার জন্য ক্ষমা চাচ্ছি এবং আমরা চেষ্টা করছি, আলহামদুলিল্লাহ, জনগণ মেনে নিবে। এখন কমিউনিকেশনের সমস্যাটা এই সরকারের আইদার অর্ধেক লোক বোবা আর অর্ধেক লোক বাঁচান। এর মধ্যে সঠিকভাবে কমিউনিকেট করাটা, যেটা জনগণ পরিষ্কারভাবে বুঝতে পারে, সেটা কেউ পারতেছে না। পারলে কিন্তু অনেক সমস্যা এড়ানো যায়। আপনি জ্বালানি সমস্যার কথা বলেন, অনেক ভাই, আপনি এবং বাংলাদেশের মনে হয় অর্ধেক লোক জানে বাংলাদেশে জ্বালানি তেলের, যেটার জন্য পেট্রোল পাম্পে এত ভিড় বাইক নিয়ে, পেট্রোল এবং অকটেন, বাংলাদেশ তো সেটা ইরান, কুয়েত, সৌদি আরব, সেখানে 100 বছর যুদ্ধ হোক, আমাদের সমস্যার কথা না ভাই। 100% পেট্রোল এবং অকটেন দেশের যে জ্বালানি চাহিদা, সেটা আমরা বাংলাদেশে আমাদের গ্যাসের বাই প্রোডাক্ট হিসেবে বা কন্ডেন্সান্ট হিসেবে উৎপাদন করি। এটা তো ইরান থেকেও আসে না, সৌদি আরব থেকে, আমেরিকা থেকেও আসে না। সুতরাং প্রথমে এই জিনিসটা যখনই দেখা যাচ্ছে পেট্রোল পাম্পে লোকে ভিড় করে, অনেকে আছে পরিচিত, আমি খোঁজ নেওয়ার জন্য পাঠাতে, ভাই ও তো 8 বার নিতে আসছে, ও তো, আরে ভাই, এটা একটা সিস্টেমটা পরে জিনিস। প্রথমে আমাদের সরকারের বা যারা এর সাথে রিলেটেড তাদের ক্লিয়ার করে দিচ্ছিল, দেখেন ইরান যুদ্ধ, যেখানে যুদ্ধ লাগুক, আমাদের মোটর কার, গাড়ি, ডিজেল ছাড়া অন্যান্য যা কিছুর জন্য সমস্ত কিছু আমাদের বাংলাদেশে 100% উৎপাদন হয়। সেখানে কোনো যুদ্ধের জন্য কোনো সমস্যা হবার কথা না। সমস্যাটা কোথায় হয়েছে? সাপ্লাই চেইন ম্যানেজমেন্টের অদক্ষতা এবং কিছু অসাধু ব্যবসায়ী, তারা মনে করছে এই হাইপে একই সাথে তারা টাকা কামাবে এবং সরকারকে যদি বিব্রত করে কিছু সুযোগ পাওয়া যায়, সেটা তারা করছে। বাট এটার জন্য তো সরকার দায়ী। আমি যদি সহজ কথা পাবলিকের বলি, যাই পেট্রোল পাম্পে কেউ যাবে না, কেউ ওই হাতের মধ্যে ওই পেট্রোলের ট্যাঙ্কি নিয়ে যাবে না, কারণ দেশে পেট্রোল আছে, 100% কখনোই সমস্যা হবে না, আমরা সাপ্লাই চেইনটা ঠিক করতেছি, হয়ে যেত। এই কমিউনিকেশনটা বলেন তো, আমাদের অনেক মন্ত্রী মিনিস্টার কথা বলছে, আপনি বলেন ভাসতেছে, বলতেছে, তোর ভাসতে বলার দরকার কি? আপনি পরিষ্কার করে বলেন যে ভাই ভাষার দরকার নাই, আছে সেটা সময় মতো আমরা আমাদের পৌঁছে দিব। কিন্তু সুমন ভাই, আমাদের গ্যাসের বাই প্রোডাক্ট হিসেবে যে তেল উৎপাদন হয়, সেটা কিন্তু খুব বেশি পার্সেন্টেজ না, কিন্তু
আমাদের ভাই, ইম্পোর্টেড করে মূলত টিকে থাকে। আমাদের তেল মানে আপনি যদি বলেন আমাদের দেশের চাহিদার আসলটা কোথায় ঘাটতি, আপনার সার কারখানা, কৃষকের জন্য যেই পাম